পিডিবি জেনারেশন করতেছে 5 টাকায়, আরইবি এটাকে বিক্রি করবে 6 টাকায়। তাই 1 টাকা কেন নেবে? 1 টাকা সার্ভিসটা দেওয়ার জন্য যে ম্যান পাওয়ার এবং আদার্স ইউজ হবে সেটা। ঘটনাটা ঘটতেছে অন্যরকম, কিনতেছে 5 টাকায়, ও বিক্রি করতেছে 10 টাকায়। তাহলে এই 5 টাকা যে টপ আপ করতেছে, এই 5 টাকাটা কেন টপ আপ করতেছে? আপনাকে দেখাতেছে হচ্ছে সিস্টেম লস। আমি বিদ্যুৎ ভবনের প্রেজেন্টেশন দিয়ে আই বিকেম এনিমি এগেইন। কারণ হচ্ছে যে কেঁচো ফুটতে যে সাপ বেরোয় আসে। বিপু সাহেবের ভাই হামিদ কোম্পানি, হামিদ গ্রুপের, তাদের সাথে পার্টনারশিপে হেক্সিং একচেটিয়া বাংলাদেশে প্রিপেড মিটার দেওয়া শুরু করলো। কমপ্লেন করছে একজন ব্যক্তি, দিসমি, আর কেউ কমপ্লেন করেনি, বাকিরা সবাই ভয়ে সরে গেছে। যদি তোমরা আমাকে কোনো কারণে মেরে ফেলো, তাহলে এক তো হচ্ছে মিডিয়াতে ওই যে টক শো এবং কাভারেজ হয়ে গেছে, তাহলে বাকিটা আর একটু হবে। সো তোমরা কি এটা নিতে পারবা? এটাতে তারা আরো কিছু থ্রেট দিয়ে বললো যে আমি যেন আইটি সেক্টরের কোনো কিছু না করে, এবং দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই আইটি লাইফ। ইলেকট্রিসিটির চুরিটা বন্ধ করেন। চুরিটা বন্ধ করলেই তো আপনার মানে সমান চলে আসবে, জেনারেশন ভার্সেস বিক্রি। আরইবির ওই যে আমি অঙ্ক করতে যে বের করলাম, যে দেখা যাচ্ছে চুরির পরিমাণটা হচ্ছে 45%-এর বেশি। তখন মানে আপনাকে তুলে নিয়ে যাওয়া আমার হলো অফিস থেকে, আমার পার্সোনাল অফিস থেকে তুলে নেওয়া হলো। এই এটা মানে কোন সালে? 14 সালে। জি, তো 14 সালে যেদিনকে এই যে বললাম প্রিবিড মিটিং এর পরই, তো এই তুলে নেওয়ার পরে আমাকে একটা মুসলেখা লিখতে হলো, এবং আমি এই বিষয়গুলো কথা বলবো। কতদিন আটকে রাখছিল আমাকে? এটা একটা 3.5 দিনের মতো। মানে এই বিষয়টা আমি যে বললাম যে আমি তো এর আগে আপনি শুনেছেন যে মানে গাড়িতে রাখা হয়েছিল একটা লম্বা সময়, বিকজ মানে আমাকে যারা পিক করেছিল আর যারা ডিসপোজাল দিবে, এটা দুইটা টিম, এদের মধ্যে একটা মিস কোঅর্ডিনেশন ছিল। এইটাতে আমি ফাঁকে আর কি প্রথমে বেঁচে বেরিয়ে আসছি। তো ওই অভিজ্ঞতাটার পরে যেটা হলো যে ওইখানে কি আপনাকে কোনো টর্চার করা হয়েছিল বা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, নাকি জাস্ট গাড়ি করেই চেঞ্জ করছিল? গাড়ি চেঞ্জ করছিল। টর্চার যেটা প্রথম টর্চার হচ্ছে মানসিক টর্চার। সেই টর্চারটা এরকম যে সেটা হচ্ছে আমার ক্ষতি হচ্ছে, আমার ফ্যামিলির ক্ষতি হচ্ছে, এটা হলো মানসিক টর্চার। কিন্তু আমি আসলে প্রথম থেকে একটু প্রস্তুতি নিয়ে ফেলছিলাম। সেটা হচ্ছে আমি ওয়ার্ল্ড ব্যাংকে কমপ্লেন করে ফেলছিলাম। তো ওয়ার্ল্ড ব্যাংকে কমপ্লেন করছি, এটা আমি যারাই আমার সাথে কথা বলতেছে তাদের সবাইকে আগে এটা উত্তর দিচ্ছি যে আমি কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকে লিখিত কমপ্লেন করছি। আসলেই আমি লিখিত কমপ্লেন করেছিলাম, এবং এইটার জন্যই তারপরে 3 বছর ইনভেস্টিগেশন হওয়ার পরে রিপোর্ট পাস হয়েছে, এবং রিপোর্টে পরিষ্কার বলা আছে যে তারেক সিদ্দিকী এখান থেকে টাকা নিয়েছেন, এবং রিপোর্টে পরিষ্কার বলা আছে যে টাইগার আইটি নামক এই প্রজেক্টে তারা ম্যানুপুলেশন করেছেন, এই টেন্ডারটা তারা ম্যানুপুলেট করে নিয়েছেন, এবং ওই প্রজেক্ট থেকে তারা টাকা তুলে নিয়ে গেছে। ওয়ার্ল্ড ব্যাংক আর টাকা পরবর্তীতে দেয় নাই। এই আমার ইনভেস্টিগেশনের মানে আমার কমপ্লেনের উপরে কমপ্লেন করছে একজন ব্যক্তির, দিসমি, আর কেউ কমপ্লেন করেনি, বাকিরা সবাই ভয়ে সরে গেছে। তো আমি যখন এই কমপ্লেনগুলো করলাম এবং আমাকে তুলে নিয়ে যাও, তখন ওই যে আমি যে ম্যানিপুলেশনটা করছি, যদি তোমরা আমাকে কোনো কারণে মেরে ফেলো, তাহলে এক তো হচ্ছে মিডিয়াতে ওই যে টক শো এবং কাভারেজ হয়ে গেছে, তাহলে বাকিটা আর একটু হবে। সো তোমরা কি এটা নিতে পারবা? তো একটা পর্যায়ে এসে ভয় দেখা ভিত্তিতে আমি বললাম যে তোমাদের যেটা চাওয়া সেটা আমি করলেই তো হচ্ছে, আমি এই বিষয়ে কথা বলবো না, আমি এই বিষয়ে তোমাদের আর কোনো বাধাও দিব না, আর কিছু করবো না, আমি লিখিত দিচ্ছি, মুসলেখা দিলেন। তো যাই হোক, এটাতে তারা আরো কিছু থ্রেট দিয়ে বললো যে আমি যেন আইটি সেক্টরের কোনো কিছু না করে, এবং দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই আইটি লাইফ, যেটাকে আমি ছোটবেলার থেকে চেরিশ করলাম। ওই দিনকে ওটা কবর দিয়ে আসলাম। এরপরে কি করলেন? এরপরে আমি ঠিক ওর পরপরই I was lucky to introduce myself to Asian Development Bank as a consultant for solar energy. মানে আমি সোলারের একজন কনসালটেন্ট এক্সপার্ট হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের 6টা প্রজেক্ট করলাম পরপর 17 সাল পর্যন্ত। সো আই বিজি ইন পাওয়ার সেক্টর। তো ওই যে কি একটা কথা আছে বাংলায়, যে যায় লঙ্কা সেই। তা আমার খুব সমস্যাটা হচ্ছে আমি এডিবিতে যে পাওয়ার সেক্টরে যে আবার সেই একই সমস্যায়। আপনি ওরকম যেখানেই যাচ্ছেন সেখানেই স্বাভাবিকভাবে আমি আইটি যে জগৎটাকে লুকায় রাখছি, আমি এই জগতের সম্বন্ধে আর কিছু বলি না। আমি আস্তে আস্তে নিজেকে অ্যাডাপ্ট করা শুরু করলাম যে আমি একজন পাওয়ার প্ল্যান্টের কনসালটেন্ট। খুব দুর্ভাগ্যজনকভাবে 17 সালে যখন আমি একটা প্রজেক্টের শুরু করি, সেটা হচ্ছে 2000 সোলার পাম্প, এটার একটা কনসালটেন্সি আমাকে এডিবি থেকে দেওয়া হয়। আমি আরইবির জন্য 2000 সোলার পাম্পের একটা প্রজেক্টের ফিজিবিলিটি স্টাডি এবং ডিপিপি তৈরি করি। তো যখন আমি ডিপিপি তৈরি করি, আমি যেহেতু ফাইন্যান্সিয়াল ম্যাটার্স নিয়ে মিনিস্ট্রিতে ধরেন সচিবের সাথে বসতেছি বা বাকিদের, তো আমি তখন খেয়াল করে দেখি ওখানে একটা কলাম আছে আমাদের, যে ডিপিপি তৈরি করতে হয়, সেটা হচ্ছে পে ব্যাক। মানে আপনাকে এটা যে টাকাটা লোন দিবে, সেই লোনটা তো আপনাকে ফেরত দিতে হবে। তো সেই ফেরত দেওয়ার মানে বছর এবং পরিমাণ, এইগুলো একটা হিসাব আছে। এই অঙ্কটা যখন মেলাইতে হয়,
তখন দেখা যায় যদি পেব্যাক যদি আরবি না করতে পারে তাহলে তো লোনটা পাবে না। তো ওইটা আমার সঠিক নাম্বার আসতেছিল না। তাহলে আরবির ইনকাম কোথায়? সো ইনকামটা কি? আসলে আরবি তো ইনকাম করার কথাই না। কেন আরবির ইনকাম করার কথা না? কারণ হচ্ছে আরবি তো আপনাকে সাবসিডি মূল্যে ইলেকট্রিসিটি দিচ্ছে। তার মানে আপনি ধরেন পিডিবি জেনারেশন করতেছে 5 টাকায়, আরবি এটাকে বিক্রি করবে 6 টাকায়। তাই 1 টাকা কেন নেবে? 1 টাকা সার্ভিসটা দেওয়ার জন্য যে ম্যান পাওয়ার এবং আদার্স ইউজ হবে সেটা। ঘটনাটা ঘটতেছে অন্যরকম। আরবি মানে কিনতেছে 5 টাকায়, ও বিক্রি করতেছে 10 টাকায়। তাহলে এই 5 টাকা যে টপ আপ করতেছে, এই 5 টাকাটা কেন টপ আপ করতেছে? আপনাকে দেখাতেছে হচ্ছে সিস্টেম লস হচ্ছে। তো লস কেন হচ্ছে? কারণ হচ্ছে বিল পাওয়া যাচ্ছে না। বিল কেউ দেয় আর কেউ দেয় না। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলি, এই যে ঢাকা শহরে যত ভ্যান দেখেন, যতগুলো ইলেকট্রিক রিক্সা দেখেন, মানে এর চার্জ দেয়, এটা 90% হচ্ছে অবৈধ লাইনে চলে। রাইট। একটা লাইটের জন্য পার ডে 30 টাকা নেয়, পার ডে চালানোর জন্য 30 টাকা নেয়। আপনার কি মনে হয় যে এই 30 টাকা আরবির অ্যাকাউন্টে জমা হয়? ওই যে ভ্যানালা যে টাকাটা যার হাতে দিচ্ছে সেখান থেকে শুরু, এটা অনেক দূর পর্যন্ত গড়ায় 30 টাকার ভাগটা। এবং এটা শুধুমাত্র পলিটিক্যাল যারা আছে তারাই টাকাটা নেয়। কারণ আমার কথা হচ্ছে ওই ভ্যানালা ওই 30 টাকা তাকে দিবে কেন? আর এই প্রসেসটা চলবে কেন? যদি টাকায় দিতে হয় তাহলে আরবিকেই দিক। আরবি তাহলে ওই 5 টাকার জায়গায় 10 টাকা ইলেকট্রিক বিলটা হয় না। আর আজকে যে গার্মেন্টসের মালিকরা যে আন্দোলন করার জন্য তৈরি হচ্ছে, গ্যাসের বিল বাড়ানো হয়েছে কেন, ইলেকট্রিক বাড়ানো হয়েছে কেন, আমরা পারতেছি না লোন শোধ করতে, আমরা পারতেছি না বায়ারের করতে, এগুলো থাকতো না। কারণ হচ্ছে আপনি জাস্ট ইলেকট্রিসিটির চুরিটা বন্ধ করেন। চুরিটা বন্ধ করলেই তো আপনার মানে সমান চলে আসবে, জেনারেশন ভার্সেস বিক্রি। মানে আপনি কয় টাকায় উৎপাদন করতেছেন, কয় টাকায় বিক্রি করতেছেন, এই দুটা জিনিসকে যদি মানে আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে পারেন, এই কথাটা আমি আবার সেই 17 সালে আটকায় গেলাম। আরবির ওই যে আমি অঙ্ক করতে যে বের করলাম যে দেখা যাচ্ছে চিউরির পরিমাণটা হচ্ছে 45%-এর বেশি তখন। তার মানে আপনি 100 টাকার সাথে 145 টাকা যোগ করতে হবে যদি আপনি বিক্রি করতে চান। মানে এই 45 টাকা 47 টাকার লস। তো এটা আমার কাছে খুব আজব একটা মানে জিনিস মনে হলো। এটার পিছনে আর খুঁজতে যে, তো যেহেতু আবার সেই আইটি চায়নাতে যে খুঁজে আমি বের করলাম যে একটা মডিউল আছে, যে মডিউলটা পিএলসি, পাওয়ার লাইন কমিউনিকেশন। এই পাওয়ার লাইন কমিউনিকেশনটা যদি আপনার মিটারের মধ্যে দেওয়া হয় তাহলে এই মিটারটার থেকেও আপনি ডাটাটা পাবেন। আপনি সার্ভারে ডাটা পাবেন যে আপনার মিটারে কয়টা ইউনিট খরচ হয়েছে। এবং এই জিনিসটা আপনি জেনারেশনের থেকে যখন ইলেকট্রিসিটি দূরে দিচ্ছেন, মানে জেনারেশন থেকে বের করতেছেন, সেখানে একটা থাকবে, যার কাছে যে রিসিভ করতেছে তার কাছে একটা থাকবে, সেখান থেকে সে যখন ডিস্ট্রিবিউশন করে আপনার ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে সেখানে থাকবে। তাহলে চেক ব্যাকটা থাকবে কোথা থেকে কয়টা উৎপাদন হয়েছে আর কোথায় গেছে। তা আমি এই জিনিসটা প্রেজেন্টেশন দিলাম। আমি বিদ্যুৎ ভবনের প্রেজেন্টেশন দিয়ে আই বিকেম এনিমি এগেইন। কারণ হচ্ছে যে কেঁচো ফুটতে যে সাপ বেরোয় আসলো। কেঁচো ফুটতে সাপ বেরোয় আসলো কিরকম? আমি দেখলাম যে বাংলাদেশে পিজিসিবি বলে একটা অর্গানাইজেশন আছে, পাওয়ার গ্রিড কোম্পানি। সেই গ্রিড কোম্পানির একটা সফটওয়্যার আছে নামে স্কাডা, যে স্কাডা স্যামসাং নামে একটা কোম্পানি, যেটা ইন্ডিয়ান কোম্পানি দেয়। এবং তারা নির্ধারণ করে যে জেনারেশন কোথায় হবে, তারা নির্ধারণ করে যে জেনারেশন থেকে এখন ডিস্ট্রিবিউশন কোথায় হবে, যেটার হিসাব তারা কাউকে দিবে না। নাম্বার 1, কারণ এটা তাদের কাছে কন্ট্রোল। সেকেন্ড যে জিনিসটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমরা বলি যে লোড ব্যালেন্সিং, মানে কোথাও যদি লোড বেশি হয় কোথাও লোড কম হয়, এই জন্য ব্যালেন্স করে। তো ওইটারও আরেকটা কোম্পানি আছে, সেটা ওই বিল্ডিংয়েই, সেখানেও একই ম্যানিপুলেশন, তারাই সিদ্ধান্ত নেয়। যাক, অত বড় জায়গায় আর যাবো না, যেহেতু একবার তো ধরা খেয়ে আসছি, একবার গুম হয়ে আসছি, মুসলেকা দিয়ে আসছি। তো আমি একটু স্লোগোতে থেকে প্রেজেন্টেশন দিলাম যে পিএলসি সম্বন্ধে একটা ডেমনস্ট্রেশন দিতে চেষ্টা করলাম। ডেমনস্ট্রেশন দিয়ে দেখালাম যে এইভাবে খুব লো কস্টে মিটারের সাথে আমরা এই ব্যালেন্সিং করে তথ্যগুলো রাখতে পারি এবং এটাতে সরকার সঠিক বিল পাবে, সরকার সঠিক বিল। অল অন এ সাডেন অ্যাটাক আমার উপরে আবার আসলো। আমার অফিস একদিনের মধ্যে ক্লোজ করে দেওয়া হলো, আমার সকল এমপ্লয়িকে নিয়ে যাওয়া হলো, আমাকে ওই বিদেশি কোম্পানিকে ডেকে বলে দেওয়া হলো যে আমার সাথে আর কাজ করা হবে না। একটা কোম্পানি হেক্সিন বলে একটা চাইনিজ কোম্পানিকে সকল কাজ দিয়ে দেওয়া হলো, সকল মিটারের কাজ। এবং সেটার সাথে তারা একটা ফ্যাক্টরি খুললো খুলনায়। সেই ফ্যাক্টরি তো এই শেখ হাসিনার ফ্যামিলি, যে হেলাল সাহেব বা তাদের ফ্যামিলির মাধ্যমে যোগাযোগ করে আর
মন্ত্রীর ভাই মানে বিপু সাহেবের ভাই হামিদ কোম্পানি, হামিদ গ্রুপের, তাদের সাথে পার্টনারশিপে হেক্সিং একচেটিয়া বাংলাদেশে প্রিপেড মিটার দেওয়া শুরু করলো। আর আমার যে মিটার টিটার সহ আমি গার্বেজে চলে আসলাম। সো দ্য এন্ড স্টোরি, আবার পাওয়ার সেক্টর থেকে এক প্রকার ধসে গেলাম, দেশের বাইরে চলে গেলাম।